তাহলে প্রথমে দেখো আমরা ইলেকট্রোফিলিক সংযোজনের মধ্যে দুইটা পাবো, একটা হাইড্রোজেন সংযোজন পেতে পারি আর একটা ক্লোরিন সংযোজন পেতে পারি। তা হাইড্রোজেন সংযোজন দেখো এইখানে, এটা কি, এটা হচ্ছে বেনজিন। হাইড্রোজেন সংযোজনের জন্য সবসময় ফিক্সড প্রভাবক হিসেবে থাকবে প্লাটিনাম নিকেল। যেখানে যেখানে তুমি হাইড্রোজেন সংযোজন করবা সেখানে তোমাকে প্লাটিনাম নিকেল দিতেই হবে অথবা নিকেল দিতেই হবে, যে কোনো একটা। তা এখানে আমরা জানি বেনজিন বলয়ের মধ্যে তিনটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দিতে পারি, এখানে আর এখানে একটা। তাহলে তিনটা দ্বিবন্ধন আছে বলে এখানে তিনটা হাইড্রোজেন লাগবে, দ্বিবন্ধন ভাঙতে গেলে হাইড্রোজেন লাগবে এখানে। তো তিনটা হাইড্রোজেন দিবা, তিনটা দ্বিবন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে দেখো সে একটাও দ্বিবন্ধন কিন্তু নাই। তাই এখানে সবগুলাতে কি হয়ে গেছে, হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, এখান থেকে হাইড্রোজেন গিয়ে যুক্ত হয়ে গেছে। এটা এইভাবেও থাকতে পারে অথবা তুমি এইভাবে লিখতে পারো। এখন বেনজিনের পরিবর্তে তুমি যদি টলুইনের হাইড্রেশন করো, হাইড্রেশন বলতেছি হাইড্রোজেন সংযোজন করো, তখনও সেম জিনিস, মাথায় যা ছিল তাই থাকবে, ভিতরে এই বলয়টা ওইভাবে থেকে যাবে, দ্বিবন্ধনগুলো সব উঠে যাবে। এখানেও প্লাটিনাম নিকেল। ফেনলের সাথে করলে একই কথা, এখানে প্লাটিনাম নিকেল দিতে হবে। ফেনলের সাথে করলে এখানে কি হয়ে যাবে, মাঝখানেরটা থাকবে না। এগুলা কিন্তু বইয়ে নাই, শুধু বইয়ে এইটাই আছে, এই দুইটা নাই, কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে আসবে। সূত্র শিখাই দিলাম, এইভাবে যতগুলা দিক না কেন, আননোন যা কিছু তোমাকে দিবে সব কিছু একই ফরম্যাটে করবা। হাইড্রোজেন সংযোজন করলে দ্বিবন্ধনগুলো সব ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা সাইক্লিক শুধু ফরমেশন আসবে, সাইকেলও আসবে। যদি তুমি ক্লোরিন সংযোজন করো, এপাশে ছিল হাইড্রোজেন সংযোজন, এখানে হচ্ছে ক্লোরিন সংযোজন। তুমি যখন ক্লোরিন সংযোজন করবা, তিনটা দ্বিবন্ধন আছে, তিনটা ক্লোরিন নিতে হবে, একটা একটা করে ক্লোরিন, দ্বিবন্ধনগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, এই যেখানে যেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছিল সেখানে সেখানে আমাদের ক্লোরিন যুক্ত হবে। আচ্ছা, এটা কিভাবে ভাঙে, এটা যদি আমি একটুখানি দেখাই। ধরো এই হচ্ছে তোমার একটা বেনজিন, এই বন্ধনটা যদি ভাঙো, এখানে দুইটা ইলেকট্রন তৈরি হবে, ক্লোরিন তো তিনটা, এরকম একটা ক্লোরিন ভাঙো, এটা ভাঙলে এখানে তোমার দুইটা ইলেকট্রন তৈরি হবে। ধরো এই ইলেকট্রনটা এখানে দিলাম, তাহলে এটা এখানে যুক্ত হবে, আবার এটা এখানে যুক্ত হবে, এরকম সব দ্বিবন্ধন ভেঙে গেলে এটা এরকম করে যুক্ত হয়। তা অত তো ভেঙে তোমার দেখানোর প্রয়োজন নাই, শুধু এখানে কি বলবা, এই কর্নারগুলোতে দ্বিবন্ধনগুলো, এখানে যে দ্বিবন্ধন, এখানে যে দ্বিবন্ধন, এগুলো ভেঙে গিয়ে সেই জায়গাগুলোতে আমার ক্লোরিন চলে আসবে। এইটা C6H6Cl6, যেটাকে আবার বলা হয় গ্যামাক্সিন। এটা এমসিকিউতে প্রায় আসে যে বেনজিনের ক্লোরিনেশনে কি উৎপন্ন হয়, গ্যামাক্সিন উৎপন্ন হয়, যেটাকে আরেকটা লিন্ডেন নামে ডাকা হয়। আমরা এটাকে কীটনাশক রূপে ব্যবহার করে থাকি। যদি তোমাকে টলুইনের ক্লোরিনেশন করতে বলে, একইভাবে করে দিবা, টলুইনের জায়গায় CH3 মূলক যেখানে ছিল সেখানে থেকে যাবে, বাকি সেখানে আমার সাইক্লিক ফরমেশনটা চলে আসবে। এটা, এগুলো সব একই ফরম্যাট বা একই সূত্রের অনুযায়ী করতে হবে। এবার আসো বোরোমিন সংযোজন। আমরা দেখো যখন অ্যালকিন এবং অ্যালকাইন পড়ব, সেখানে আমরা অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইন এই জিনিসগুলোতে আমরা দেখব কি অসম্পৃক্ততার পরীক্ষা হয় হচ্ছে একটা বোরোমিন পানি পরীক্ষা দ্বারা, আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা দ্বারা, এই দুইটা দ্বারা। তো এখন বেনজিনেও তো দ্বিবন্ধন আছে, কিন্তু সে বেয়ার পরীক্ষাও দিবে না, সে বোরোমিন পানি পরীক্ষাও দিবে না। এটা মনে রাখতে হবে কেন বোরোমিন সংযোজন বা বেয়ার পরীক্ষা দিবে না। কারণ দেখো স্বাভাবিক যে অবস্থা, তুমি দেখো স্বাভাবিক অবস্থায় কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব আমরা জানি 0.154 ন্যানোমিটার, এটা তো আমার প্রয়োজন না। অসম্পৃক্ততার পরীক্ষা দেওয়া হয় কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্বটা অনেক কম, দেখো 0.134 ন্যানোমিটার। এই জন্য অ্যালকিন অ্যালকাইন এরা অসম্পৃক্ততার পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু তুমি যখন বেনজিনের হিসেবে আসতেছো, বেনজিনেও তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কিন্তু ওই কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দূরত্বটা একটু বেশি, 0.139, দেখো 0.134 আর এখানে 0.139, এগুলা কিন্তু এমসিকিউতে আসে। এখানে যেহেতু বেশি, সেই জন্য এই দুইটা অসম্পৃক্ততার পরীক্ষা বোরোমিন দেয় না। এখন স্পেশাল দেখো এই একটা বিক্রিয়া, আমরা অ্যালকাইলেশন পড়ছিলাম শুধুমাত্র বেনজিনের সাথে অ্যালকাইল ক্লোরাইড বা এটা কি মিথাইল ক্লোরাইড দিয়ে। এখন তোমার দুইটা যদি থাকে, অ্যালকাইল হ্যালাইড যদি দুইটা থাকে, দেখো এখানে কি, এটা একটা অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড যেটা ইথাইল ক্লোরাইড আছে। অ্যালকাইলেশন বিক্রিয়া যদি দুইটা দেওয়া থাকে এরকম, তাহলে কি হবে, CH3 একবার এখানে যুক্ত হবে আর ইথাইল মূলকটা একবার এখানে যুক্ত হবে, এই যে। এখন এই দুইটার মধ্যে মেইন প্রোডাক্ট কোনটা হবে, যেটা কম কার্বন মানে কম শাখাযুক্ত জিনিস যুক্ত হবে সেইটাই হবে তোমার, মানে কম চেইন যুক্ত। CH3 একটা কার্বন, সেজন্য সেইটা হবে মেইন প্রোডাক্ট। কিন্তু যদি তুমি এখানে অ্যাসাইলেশন করো,
অ্যাসাইলেশন বলতেছি, এখানে যদি তুমি প্রোপাইল ক্লোরাইড নাও এটা অ্যালকাইলেশন, যদি তুমি এখানে প্রোপাইল ক্লোরাইড নাও তখন কিন্তু আবার ভিন্ন জিনিস হবে। যখন তুমি এখানে প্রোপাইল ক্লোরাইড নিবা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এই প্রোপাইল মূলকটা তুমি এখানে যুক্ত করতে পারো, সিএল বাদ দিয়ে যে CH2 CH3 CH3 এখানে যুক্ত করতে পারো, অথবা এইখান থেকে একটা হাইড্রোজেন তুমি সরাই দিতে পারো, দিয়ে এইটা এখানে যুক্ত হতে পারে। এইটার একটা স্পেশাল নাম আছে কিউমিন, সেই জন্য এটা এখানে রাখা। এই কিউমিনের সংকেত মাঝে মাঝে জানতে চাই। এই কিউমিনটা হবে তোমার এখন মেইন প্রোডাক্ট, কিউমিনটা হবে মেইন প্রোডাক্ট। এবার আসলে আমরা উদ্দীপক সলভ করব কিভাবে, কোশ্চেনে কেমন দেওয়া থাকে। বেনজিন থেকে তোমাকে বের করতে বলতে পারে ব্রোমো বেনজিন, মানে ব্রোমো বেনজিন না, এই যে নাইট্রো ব্রোমো বেনজিন, এইটা তোমাকে বের করতে বলতে পারে। এটা তোমাকে বের করতে বলতে পারে, কি করে করবা? প্রথমে এখানে যেটা আছে তুমি ব্রোমো বেনজিন তৈরি করে নিবা আগে। কিভাবে ব্রোমো বেনজিন তৈরি করব, একটু আগে আমরা শিখে আসছি বা গতদিনও শিখছি, বেনজিনের বিক্রিয়ার ক্ষেত্রে ক্লোরিনেশন বিক্রিয়া পড়ছিলাম, সেখানে আমরা বলে দিছিলাম যেখানে হ্যালোজেন থাকবে সেখানে প্রভাবক হিসেবে আমার হ্যালোজেন যুক্ত কিছু নিতে হবে। অ্যালুমিনিয়াম হ্যালাইড ছিল, তো এখানে যেহেতু বোরোমিন তুমি নিচ্ছ সেজন্য এখানে অ্যালুমিনিয়াম বোরোমাইড নিতে হবে, ফেরিক ব্রোমাইড নিতে হবে এখানে। তাহলে এটাই হচ্ছে ব্রোমো বেনজিন পাইছো। আর এখানে আছে কি নাইট্রোমূলক, তাহলে নাইট্রোমূলক কোথা থেকে আসে, নাইট্রেশন করলে, তাহলে এই ব্রোমো বেনজিনের আমরা নাইট্রেশন করব। নাইট্রেশন করতে গেলে নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হয়। এই সেম ভাবে তোমাকে যদি বলে এই যে নাইট্রোক্লোরোবেনজিন এটা তৈরি করতে যদি বলে, এইটা যদি তৈরি করতে বলে তখন কি করবা? আগে তুমি এখানে এই যে নাইট্রো উপরে আছে, এই যেভাবে থাকে তুমি এইভাবে যদি করো তাহলে তোমার জন্য সুবিধা। তুমি আগে এখান থেকে কি করবা, ওই যে নাইট্রোবেনজিন, ওই নাইট্রোবেনজিনটা তুমি এখানে তৈরি করে নিবা। তা এখন নাইট্রোবেনজিন কি করে তৈরি করব, আমরা একটু আগে দেখছি না, এখানে নাইট্রোবেনজিন তৈরি করব হচ্ছে নাইট্রেশন দ্বারা, OH NO2 আর কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে। যখনই আমরা বেনজিনের সাথে OH NO2 দিব তখনই আমরা এখানে নাইট্রোবেনজিন পেয়ে যাব। এই নাইট্রোবেনজিনের সাথে এখন তুমি ক্লোরিনেশন করবা, যেহেতু এখানে ক্লোরিন আসে ক্লোরিনেশন করব। তাহলে ক্লোরিনেশন করলে আমরা কি ব্যবহার করব, এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করব, যেখানে ক্লোরিন হ্যালোজেন থাকবে সেখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব। তাহলে আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। আর এই জায়গায় যদি তোমাকে এখন তৈরি করতে বলে বেনজিন থেকে নাইট্রোটোলুইন যদি তৈরি করতে বলে, মেটানাইট্রোটোলুইন বা অর্থনাইট্রোটোলুইন বা প্যারানাইট্রোটোলুইন যেটাই হোক, তোমাকে এখন তৈরি করতে বলতেছে ধরো অর্থ প্যারানাইট্রোটোলুইন ধরো তোমাকে তৈরি করতে বলছে এখানে, এরকম প্যারানাইট্রোটোলুইন তৈরি করতে বলছে। এই প্যারানাইট্রোটোলুইন তুমি কি করে তৈরি করবে, এখন প্রথমে তুমি টোলুইন তৈরি করে নিবা। প্রথমে আমরা এখান থেকে টোলুইনটা তৈরি করে নিব। টোলুইন তৈরি করব কিভাবে, অ্যালকাইলেশনের মাধ্যমে আমি টোলুইন তৈরি করতে পারবো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে। তা অ্যালকাইলেশনের মাধ্যমে টোলুইন তৈরি করতে গেলে আমাদের এখানে নিতে হবে কি মিথাইল ক্লোরাইড, আর প্রভাবক হিসেবে নিতে হবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমরা টোলুইন পাবো। এই টোলুইনের এখন তুমি নাইট্রেশন করবা, OH NO2 প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমরা ওই প্যারানাইট্রোটোলুইন পেয়ে যাব। এটাই ছিল এই উদ্দীপকগুলা। আচ্ছা, তারপরে তোমাকে ধরো বলছে এগুলো কিন্তু এতদিন আমরা বেঞ্জিনে যা পড়ছি সেগুলো সামারি করবো আজকেই, যাতে তোমরা খুব সহজে উদ্দীপকটা সলভ করতে পারো। এবার ধরো তোমাকে বলছে যে ক্যালসিয়াম কার্বনেট, তোমাকে বলছে যে এই ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি টিএনটি তৈরি করে দেখাও, ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি টিএনটি তৈরি করে দেখাও। এইটা আবার কেমনে করবে, দেখো একটু জটিল করে ফেলছি, তোমাকে এতটা জটিল দেবে না। তোমাকে প্রথমে বলবে ক্যালসিয়াম কার্বনেট থেকে বেনজিন করো, বেনজিন থেকে টোলুইন করো, টোলুইন থেকে টিএনটি করো। কারণ এই টিএনটির মানেই কি, দেখো এর মধ্যে তুমি যদি এই ফুল মিনিংটা জানো তাহলে তুমি একটা হিন্টস পাবা, ট্রাই নাইট্রো টলুইন, ট্রাই নাইট্রো টলুইন। তার মানে একটা আমার সেই স্থিরমূলক থাকবে, একটা নাইট্রোমূলক থাকবে। তাহলে আগে আমরা সেই স্থিরমূলক তৈরি করব, তারপরে আমরা নাইট্রো তৈরি করব, তারপরে আমরা টোলুইন তৈরি এই টিএনটি তৈরি করব। তা টোলুইন তৈরি করতে গেলে আমার কি প্রয়োজন হয়, বেনজিন প্রয়োজন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে আগে আমাকে বেনজিন করতে হবে। এইটা সৃজনশীলে আসে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি করে বেনজিন পাবো।
ক্যালসিয়াম কার্বনেট থেকে কি করে বেনজিন পাবো। তো দেখো তুমি প্রথমে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবা। ক্যালসিয়াম কার্বনেট মানে কি, চুনাপাথর। চুনাপাথরকে তুমি উত্তপ্ত করলে তুমি এখানে চুন পাবা, ক্যালসিয়াম অক্সাইড পাবা, আর কার্বন ডাইঅক্সাইড পাবা। কার্বনেট থাকলে সেখান থেকে তো কার্বন ডাইঅক্সাইড উড়ে যায়। এরপরে এই যে তুমি ক্যালসিয়াম অক্সাইড পেয়েছো, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া করাবা। ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া করাবা, এখানে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দাও, তখন তুমি এখান থেকে পাবা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এবার একটু তুমি মোলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে ফিরে যাও। সেখানে আমরা পড়ছিলাম কার্বাইড ও নাইট্রাইট, এদের যদি আমরা আদ্র বিশ্লেষণ করি বা পানির সাথে রিয়াকশন করাই বা হাইড্রেশন করি, সেখানে আমরা নাইট্রেটের করলে সেখান থেকে অ্যামোনিয়া পাইতাম, আর যদি কার্বাইডের করি সেখান থেকে আমরা অ্যাসিটিলিন বা ইথাইন পাইতাম। মনে থাকার কথা এটা। এই যে ক্যালসিয়াম কার্বাইড ছিল, এটার সাথে যদি আমি পানির বিক্রিয়া করাই, তাহলে একটা তো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো, এটা তো আমার মেইন প্রোডাক্ট না। আমার দরকার হচ্ছে এই ইথাইন বা অ্যাসিটিলিন, এইটাই। কেন আমার এটা দরকার? আমার দরকার হচ্ছে বেনজিন তৈরি করা। তার আমরা জানি হচ্ছে বেনজিন ইথাইনের পলিমার। তাহলে এই যে আমরা ইথাইন তৈরি করে ফেলেছি, এখান থেকে এবার আমরা কি করতে পারবো, এইখান থেকে এবার আমরা বেনজিন তৈরি করতে পারবো। এই ইথাইন থেকে বেনজিন কি করে তৈরি করতে হয়, খুব সিম্পল কথা। আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এইখানে তোমার জিজ্ঞাসা চিহ্ন থাকবে, শুধু প্রভাবকটুকু দেওয়া থাকবে। এই প্রভাবক থেকেই তোমাকে চিনতে হবে যে এখানে আমাদের এটা বেনজিন প্রস্তুতির বিক্রিয়া দেওয়া আছে। তাহলে ইথাইন, সেখানে যদি আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তাহলে সেখান থেকে তুমি বেনজিন পাবা। এখন এখান থেকে তোমাকে তৈরি করতে হবে টলুইন। টলুইন কি করে তৈরি করবা, অ্যালকাইলেশন করবা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্বারা। এই প্লাসটা যেন এর পরে লিখো তুমি, আমি শর্ট করার জন্য, ছোট করার জন্য আমি উপরে লিখতেছি, তুমি এই সাইডে লিখবা। মানে বেনজিন দিয়ে প্লাস CH3Cl দিবা, প্রভাবকগুলা শুধু উপরে দিবা। এভাবে যদি দাও সমস্যা হয় না, কোনো সমস্যা নাই, কিন্তু ওইভাবে দিলে একটু সুন্দর দেখায়, এই আর কি। তাহলে আমরা যদি বেনজিনের অ্যালকাইলেশন করি, সেখান থেকে আমরা কি পাই, টলুইন পাই। এই আমরা টলুইন পেয়ে গেলাম। তাহলে একটা পার্ট কিন্তু পেয়ে গিয়েছি, আমরা টলুইন পেয়েছি। এরপরে এই টলুইনের যদি আমরা নাইট্রেশন করি, এই টলুইনের যদি আমরা নাইট্রেশন করি, তখন আমরা কি পাবো, নাইট্রোটলুইন পাবো। তা এই নাইট্রেশনে আমরা দুইটা টলুইন পাইছিলাম, মনে আছে? অর্থ এবং প্যারানাইট্রোটলুইন ছিল। একটা ছিল অর্থ নাইট্রোটলুইন, কারণ এই CH3 কি, এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, সেজন্য অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে যুক্ত করবে। এই অর্থ নাইট্রো এবং প্যারানাইট্রো এই দুইটাকে একত্রিত করে সেখানে যদি আবার গাঢ় নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় এবং 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হয়, তাহলে কি পাবো আমরা, TNT পাবো। এটা কিন্তু আমরা এর আগেও করছিলাম এই বিক্রিয়াটা। এখন এটা সৃজনশীলে যদি আসে, তখন কিভাবে ভেঙে ভেঙে করবা সেটা আমি এখানে দেখাই দিলাম। এইভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়লে দেখবা একদম সহজ হবে। আমি প্রথম থেকে যা যা পড়াই যাব, এগুলো একটু রিভিশন দিবা, দেখবে একদম সহজ লাগবে অর্গানিক কেমিস্ট্রিটা। তো এই ছিল তোমার ক্যালসিয়াম কার্বনেট থেকে TNT প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বনেট থেকে TNT প্রস্তুতি। এইবার আসো আমরা একটু আসি, একটু পেঁচাবো। এবার আমরা একটু পেঁচাই করব ক্যালকুলেশনগুলা। খেয়াল করবা ভালো করে যা যা বলবো। এইখানে তোমার দেওয়া আছে ক্যালসিয়াম কার্বাইড, এইখান থেকে এই জায়গায় তোমার দেওয়া আছে পি, এখান থেকে তোমার দেওয়া আছে পি, এইখান থেকে তোমার একটা প্রোডাক্ট দেওয়া আছে, ধরো এন। এইখানে তোমার কিছু জিনিস দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে। ওজোন, জিঙ্ক, পানি দেওয়া আছে এখানে, এটা একটা। এটা আমি একটু উদ্দীপক তৈরি করে নিই আগে, তারপর আমি এটা সলভ করাবো। তারপরে এখান থেকে ধরো তোমার দেওয়া আছে এম, এখানে আবার ধরো তোমার দেওয়া আছে, কি দেওয়া যায় এখানে, পানির সাথে বিক্রিয়া দিলাম এখানে, আর প্রভাবক হিসেবে দিলাম 20%
সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, এরকম থাকতে পারে। আবার এইখান থেকে তোমার থাকতে পারে উদ্দীপক হিসেবে হাইড্রোজেন সংযোজন থাকতে পারে। প্রভাবক হিসেবে তোমার দেওয়া হতে পারে প্লাডিয়াম বেরিয়াম সালফেট, প্লাডিয়াম বেরিয়াম সালফেট থাকতে পারে এখান থেকে। তাহলে এই জায়গাটা কি দেওয়া যায়, এখান থেকে কিছু একটা দাও, ও দিলে তো কেমন দেখায়, এটা তুমি জি দাও। তারপরে এইখান থেকে আবার তোমার আবার থাকতে পারে, ধরো এখান থেকে আমরা দুইটা এইচ দিলাম, এখান থেকে দিলাম ওজন করলাম, এটাকে ওজনীকরণ করলাম, জিঙ্ক পানি এখান থেকে দিলাম। এই জায়গাটাতে আবার ধরো তোমার প্রভাবক হিসেবে দেওয়া আছে হাইড্রোজেন ব্রোমাইড। একটু আইডিয়া করে ফেলো, যা যা বলতেছি মাথায় নিয়ে আসার চেষ্টা করো তোমরা, দেখবে এটা সহজ লাগবে। এই আয়োডিন পাইলাম এখানে, এইখান থেকে ধরো তোমার প্রভাবক হিসেবে দেওয়া আছে সোডিয়াম এবং দেওয়া আছে ড্রাই ইথার, শুষ্ক ইথার, শুষ্ক ইথার দেওয়া আছে। শুষ্ক ইথার থেকে তুমি আয়ের পরে এখান থেকে যে পাচ্ছ, এই জে কে তুমি এখন ক্লোরিনেশন করছো, জে কে যদি ক্লোরিনেশন করো তুমি কে পাবা। কে কে এবার তুমি কি করবা, অ্যালকোহলীয় ক্ষার দিবা। এই জায়গায় আমি কিন্তু টোটাল জিনিসটা পড়াই ফেলতেছি, কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন এই জিনিসগুলো আমি পড়াই নাই, এই জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে। কিন্তু তোমরা তো বইয়ে অল্প হলে একটু পড়ছো, অল্প একটু জানলেই এনাফ, খুব বেশি জানার দরকার নাই। আমি এগুলোর ডিটেলস পরে পড়াবো, কিন্তু এই টপিকটা এসে যায় বলে আমি এখান থেকে এটা দেখাচ্ছি। এল পাচ্ছি, এলটাকে আমরা এখন ওজনীকরণ করব। এলটাকে যদি ওজনীকরণ করি, ওজনীকরণ করলে সেখানে কিন্তু জিঙ্ক এবং পানি থাকবেই, তখন ধরো তুমি এখান থেকে পাচ্ছ কিউ, দুইটা কিউ পাচ্ছ। আচ্ছা এইগুলা এখন, এবার পি থেকে আবার আসতে পারে তোমার উদ্দীপক। এইখানে আমি বেনজিনের সব কিছু দিয়ে দিচ্ছি, এইটাই যদি তুমি সলভ করতে পারো। এইভাবে রাখতেছি কেন, কারণ আমি পরে সলভ করে দিব সব, নিজে নিজে এইটা দেখে যেন তুমি সব সলভ করতে পারো, তাহলে পুরো বেনজিন মানে একটা সিকিউ এখান থেকেই থাকবে, যেভাবে ঘুরাই ফিরে তোমার উদ্দীপক দিক না কেন। এবং অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে এইভাবেই থাকে, একটা থেকে আরেকটা তৈরি করার কথা থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে ধরো তুমি এ নামে একটা যৌগ পাচ্ছ, এই জায়গা থেকে এই যৌগটা আবার পাওয়া যায় ধরো পিকিউ আর থেকে, না আর দিলে অ্যালকাইল হ্যালাইড হয়ে যায়, এস থেকে পাওয়া যায় এটা জিঙ্ক দিয়ে। আবার এটা পাওয়া যায় টি থেকে, ধরো টি থেকে কিভাবে পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড মানে সোডা লাইম দিয়ে পাওয়া যায়, এটা আবার সোডালিয়াম দিয়ে পাওয়া যায়। আবার এই এ কে তুমি যদি নাইট্রেশন করো নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দ্বারা, HNO3 সালফিউরিক অ্যাসিড, তখন আবার আরেকটা জিনিস পাওয়া যায়, ধরো ডি পাওয়া যায়। এই ডি কে যদি টিন HCl দিয়ে বিক্রিয়া করানো হয় তাহলে ধরো ই পাওয়া যায়। ই কে যদি আবার নাইট্রেশন করা হয়, ই কে যদি আবার নাইট্রেশন করা হয় তাহলে তুমি এখান থেকে পাবা ধরো এফ। আর অল্প একটুখানি অ্যাড করে দিব, দিয়ে আমি সলভের দিকে যাব। এই যে এ কে তুমি যদি এখন অ্যালকাইলেশন করো, একে যদি তুমি এখন অ্যালকাইলেশন করো তাহলে বি কি নিয়েছি, বি দিই না, তাহলে এখানে বি দিই, বি পাবা। এবার বি কে তুমি এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড 50 থেকে 670 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে তুমি এখানে ধরো সি পাচ্ছ। এই এই হচ্ছে তোমার টোটাল উদ্দীপক, আমি একটু কপি করে নিয়ে এটা আমি এখন সলভ করে দিব। এটা নিজেরা সলভ করবা। আমি এখন আসি, এটা দেখাই। এখন আসো, প্রথমে আমাদের পি প্রোডাক্টটা কি হবে, আমাদের এখানে আছে কি, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি দেওয়া হয়, এটা দেওয়া হয় নাই, পানি দিলে আমরা এই জায়গায় কি পাবো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে আমরা এখানে ইথাইন পাবো, এইচ সি
ট্রিপল বন্ড সিএইচ, এইটাই দেখছি আমরা। তাহলে এটা আমরা পাইলাম পি যৌগটা ইথাইন, পি যৌগটা ইথাইন। এবার আসো, আমরা যখন অ্যালকাইন পড়াবো তখন দেখবা অ্যালকাইন পড়ালে অ্যালকাইনের সাথে পানি সংযোজন করলে 20% সালফিউরিক অ্যাসিড এবং সাথে যদি 2% মার্কিউরিক সালফেট না হয়, 2% মার্কিউরিক সালফেট না হয়, সেখান থেকে পাওয়া যায় হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। শুধুমাত্র এই ইথাইন যদি না হয় তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়, বাকি সকল অ্যালকাইনের ক্ষেত্রে তুমি কিটোন পাবা। তো ওটা দরকার না, এখন আপাতত এই ফরম্যাটটাই শুধু মনে রাখো। এটা ছিল আমার এন। তাহলে কি বললাম, অ্যালকাইনের সাথে যদি তুমি পানি 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট নিয়ে তুমি অ্যালডিহাইড পাবা। কিভাবে, তখন আমি মানে এই বিক্রিয়াটা কিভাবে হয় আমি ওইখানে শেখাবো। এবার আসো ওজনীকরণ করলে, ওজনীকরণটা করানো হয় নাই। ওজনীকরণ করলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে গ্লাইওক্সাল, সিএইচও সিএইচও তিনটা পাওয়া যাবে, যেহেতু তিনটা দ্বিবন্ধন আছে না এখানে। না এটা না, আমরা তো বেনজিন ওজনীকরণ করি না, আমরা শুধু এইটার ওজনীকরণ করছি, তাহলে এইটাই থাকবে সিএইচও সিএইচও। এটা ছিল আমাদের কি এন প্রোডাক্ট ছিল, এটা আমার এন ছিল। এবার একটু নিচের দিকে আসো, দেখো জিটা কি হয়। জি কি হবে দেখো, অ্যালকাইনের হাইড্রেশন করতেছো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এইখানে দেখো হাইড্রোজেন সংযোজন করতেছি না। তা হাইড্রোজেন সংযোজন করা মানে কি, হাইড্রোজেন সংযোজন করা মানে হচ্ছে সেখান থেকে দ্বিবন্ধন থাকলে ভাঙতে হবে, ত্রিবন্ধন থাকলে ভাঙতে হবে। যদি এখানে প্লাটিনাম নিকেল থাকতো তাহলে এইখানে প্রথমবার একটা বন্ধন ভেঙে অ্যালকিন তৈরি হইতো, তারপর আরেকটা বন্ধন ভেঙে অ্যালকেন তৈরি হইতো। কিন্তু আমরা চাচ্ছি অ্যালকিন, অ্যালকিন চাইতে গেলে এখানে প্রভাবক বিশ হিসেবে বেরিয়াম সালফেটটা ব্যবহার করা হয়। মানে শুধুমাত্র এটা অ্যালকিন তৈরি করবে, পরবর্তীতে আর আরেকটা যে দ্বিবন্ধন থাকবে সেটা আর ভাঙবে না। এখানে যদি প্লাটিনাম নিকেল থাকতো তাহলে এই বন্ধনটা ভেঙে গিয়ে আবার অ্যালকেন তৈরি হতো। তো আমার তো সেটা দরকার না, সেই জন্য এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট রাখা হয়, এটা আমি তখন আবার বলবো। তো এটাই ছিল আমাদের জি। যদি তুমি অ্যালকিনের ওজনীকরণ করো তখন তুমি কি পাবা, যেহেতু দুই পাশে সেম জিনিস ছিল, ওজনীকরণ করলে এখানে কি করবা, এক পাশে একটা অক্সিজেন দিবে, এক পাশে একটা অক্সিজেন দিবা, তাহলে এইচ সিএইচও দুটো একই ধরনের জিনিস পাচ্ছি আমরা, 2HCHO পাচ্ছি, ফর্মালডিহাইড পাচ্ছি এটা। এরপরে এবার আসো, এই যে আমরা অ্যালকিন পেয়েছি, অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন করাই তাহলে কি হবে, দ্বিবন্ধনটা ভাঙবে, দ্বিবন্ধনটা ভেঙে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আরেকটা ব্রোমিন এখানে যুক্ত হবে, তার মানে CH3CH2Br। এইখানে প্রোডাক্টটা কি আসতেছে, CH3CH2Br, এটা তৈরি হচ্ছে, এটা তৈরি হয়েছে। এটা ছিল আমাদের আই। এইবার এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা পড়বো, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি শুষ্ক ইথার দেওয়া হয় ধাতব সোডিয়ামের উপস্থিতিতে, এটাকে বলা হয় উডস বিক্রিয়া। এটা পড়ছি না আমরা, উডস বিক্রিয়া কিন্তু পড়ছি। তা উডস বিক্রিয়া আমরা কি পাবো, এখানে উচ্চতর অ্যালকেন পাবো। তা এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে, তাহলে 4 কার্বন এর 2 গুণ পাওয়া যায়, তার মানে 4 কার্বন বিশিষ্ট কি পাওয়া যাবে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। তা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি C4H10। আমি এখানে লিখতে পারবো না, জায়গায় শর্ট বলে আমি এইখানে একটু লিখতেছি পুরো গাঠনিক সংকেতটা কেমন হবে। তাহলে এখানে তুমি কি পাবা, CH3 CH2 CH2 CH3, এইটাই তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে বিউটেন। এবার বিউটেনকে তুমি কি করতেছো, ক্লোরিনেশন করতেছো, এটা ছিল তো জে, কে পাবা এভাবে, এখানে তুমি ক্লোরিনেশন করতেছো, এখানে তুমি ক্লোরিনেশন করবা, তাহলে ক্লোরিনেশন কোথায় হবে, এই মাঝখানে এই জায়গায় যে কোনো একটা জায়গায় ক্লোরিন যুক্ত হবে। তাহলে CH3 এখানে CH, এখানে তুমি Cl দাও, CH2 CH3। এইবার দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড না, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ক্ষারীয় অ্যালকোহল, AlC মানে হচ্ছে অ্যালকোহল, ক্ষারীয় অ্যালকোহল যদি দেওয়া হয়, যদি ক্ষারীয় অ্যালকোহল দেওয়া হয় তাহলে মনে রাখবা সব সময় এইখানটাতে তৈরি হবে হচ্ছে অ্যালকিন। ক্ষারীয় অ্যালকোহল দিলে এখানে তৈরি হবে কি, অ্যালকিন তৈরি হবে। আর যদি শুধুমাত্র ক্ষার দেওয়া হয়, মানে জলীয় ক্ষার দেওয়া হয়, তাহলে সেখান থেকে তৈরি হয় হচ্ছে অ্যালকোহল। আমরা এটা পরেও বলবো। তাহলে যেখান থেকে ক্লোরিন যাবে এই ক্লোরিনটা সরে গিয়ে এই জায়গাটাতে দ্বিবন্ধন আসবে, CH3 CH ডাবল বন্ড CH বন্ড, CH3 CH ডাবল বন্ড, CH ডাবল বন্ড, CH3 CH3 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 CH
CH3, এইটা তৈরি হবে। এটা ছিল আমার এল। এরপরে এখান থেকে তুমি যদি ওজনীকরণ করো, ওজনীকরণ করলে কি এ পাশে একটা অক্সিজেন দিবে, এ পাশে একটা অক্সিজেন দিবা, তখন কিউটা কি হবে, CH3CHO CH3CHO, তার মানে 2 অণু অ্যালডিহাইড পাবা, CH3CHO। এই তাহলে আমরা নিচের পার্টটা কিন্তু শেষ করছি। তাহলে হিন্টস কি দিলাম এইটা একটু মনে রাখো। অ্যালকোহলীয় ক্ষার দিলে আমরা অ্যালকিন পাবো, জলীয় ক্ষার দিলে আমরা অ্যালকোহল পাবো, আমরা আরো পাবো এরকম জিনিসগুলা। এবার আসো, এইটা কি অ্যালকাইন, অ্যালকাইনে যদি তুমি আয়রন প্রভাবক দাও তাহলে এখান থেকে তোমার প্রোডাক্টটা কি আসবে, বেনজিন আসবে। এখানে আমাদের প্রোডাক্টটা কি চলে আসবে, প্রোডাক্টটা আমার এই বেনজিন চলে আসছে। এইবার দেখো বেনজিন কিভাবে পাওয়া যায়, জিঙ্ক প্রভাবক কখন পাওয়া যাবে বেনজিন, এটা আমরা পাইছিলাম হচ্ছে ফেনল থেকে না। ফেনলকে যদি জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়, ফেনলকে যদি জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয় তাহলে আমরা সেখান থেকে বেনজিন পাই। তাহলে এটা ছিল আমার এস। আবার সোডা লাইম সহযোগে, সোডা লাইম দিলে কখন আমরা বেনজিন পাই, কি থেকে বেনজিন পাই, বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি তুমি সোডিয়াম দাও, ওই সোডা লাইম দাও, তাহলেই তুমি এখান থেকে বেনজিন পাবা। ওই বেনজিনকে এবার কি করা হয়েছে, নাইট্রেশন করা হয়েছে, তাহলে ডি কি আসবে, ডি আসবে তোমার নাইট্রোবেনজিন, ডি আসবে তোমার নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে টিন HCl দিলে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা উদ্দীপকে থাকে, প্রায় উদ্দীপকে থাকে এইটা, নাইট্রোবেনজিনের সাথে টিন HCl, নাইট্রোবেনজিনের সাথে টিন HCl, এইটা একদম ভালো করে পড়তে হবে। নাইট্রোবেনজিনের সাথে যদি টিন HCl দেওয়া হয় তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে NH2 মানে অ্যানিলিন। নাইট্রোবেনজিনের সাথে টিন HCl দিলে থাকে হচ্ছে অ্যানিলিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। NH2 কি, স্বাভাবিকভাবে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক হলে এই জায়গায় এফটা তোমার কি হবে, এফটা তোমার এখানে সেই স্থিরতা, সেই স্থিরটা এই অর্থপ্যারা অবস্থানে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বলছিলাম একমাত্র কি অ্যানিলিনের যদি আমরা, অ্যানিলিনের যদি আমরা নাইট্রেশন করি সেইটা হয় হচ্ছে মেটা অবস্থানে। এটা এক্সেপশনাল ছিল, ব্যাখ্যাও বলে দিয়েছিলাম, সেইটা কিন্তু এই জায়গাটাতে দিয়ে দিচ্ছে। এবং এইটাই সৃজনশীলে থাকে, এই যে নিচে ডি থেকে শুরু করে এফ পর্যন্ত কোশ্চেন ব্যাংক খুলবা, ওই টেস্ট পেপার খুলবা, দেখবা এই পর্যন্তই আছে, এইটাই আছে, এবং এইটাই তোমাকে সমাধান করতেও বলে। এবার আসো, বেনজিনের তুমি যখন অ্যালকাইলেশন করবা, বিটা তখন তুমি কি পাবা, টলুইন পাবা, বিটা তখন তুমি এখানে টলুইন পাবা। টলুইনকে তুমি যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড একবারে যদি 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, একবারে যদি দেওয়া হয়, এটা এমসিকিউতে, সৃজনশীলে এরকম দিবে না, একবারে যদি টেম্পারেচার দেওয়া থাকে তখন তুমি নাইট্রোটোলুইন না করে তুমি ডিরেক্টলি টিএনটি তৈরি করবা। যদি 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসটা দেওয়া থাকে, ডিরেক্টলি এখানে একবারে টিএনটি দিয়ে দিবা, ধাপে ধাপে দেখানো প্রয়োজন না এখানে। এই বেনজিনের এখানে মোটামুটি বিক্রিয়াগুলো কিন্তু সব আমি অ্যাড করে দিয়েছি এখান থেকে মোটামুটি। আচ্ছা, এখন আমি তোমাদের একটা উদ্দীপক তৈরি করে দিব, বা এই উদ্দীপকটাই থাক, এখানে তৈরি করার কিছুই নাই। এই জায়গায় তোমার কি কোশ্চেন থাকবে, আমি আগেরটাই ফিরে যাই, যেখানে ওইখানে কোশ্চেন রাখছিলাম আমি সলভ করে দিয়েছি, এখানে এখানে আমি সলভ করে দিয়েছি। এখানে তোমার কোশ্চেনগুলো থাকবে এভাবে। ধর আমি প্রথম প্রশ্ন বললাম, এ থেকে ডি তৈরির কৌশল আলোচনা করো। মানে কি, বিক্রিয়ার মেকানিজম বের করতে বলছে। এ থেকে ডি, এ ছিল কি, এ ছিল আমাদের বেনজিন, বেনজিন থেকে তোমাকে কি তৈরি করতে বলছে, নাইট্রোবেনজিন। তার মানে এখানে তোমাকে অ্যান্সার করতে হবে নাইট্রেশন বিক্রিয়ার যে কৌশলটা আমি দেখাচ্ছিলাম সেইটা, নাইট্রেশনের কৌশল, এটা থাকলো। দ্বিতীয়ত, ওই এ থেকে বি তৈরির কৌশল, এ থেকে বি তৈরির কৌশল মানে অ্যালকাইলেশনের কৌশল থাকতে পারে। গতদিন আমরা যা সব শিখছি সেগুলো এখানে থাকবে। তার মানে কি, অ্যালকাইলেশনের কৌশল, এগুলো তো দেখানোর দরকার নাই, সব আমরা আগে শিখেছি।
এটা থাকতে পারে। তারপরে কি থাকতে পারে এখানে, জি থেকে আই তৈরির কৌশল থাকতে পারে। এইটা একটু বলতে হবে, জি থেকে আই তৈরির কৌশল থাকতে পারে। আমি একটু পরে বলতেছি, এটা মানে পরে বলতে লিখতেছি পরে। জিটা কি ছিল আমাদের, এখানে দেখো, জিটা ছিল হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যালকিন ছিল, তাহলে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, এটা হচ্ছে অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এর কৌশলটা দেখাতে হবে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশলটা তোমাকে দেখাতে হবে এইখানে। এই একটা উদ্দীপক দিয়ে আমি সকল কোশ্চেন, যত কোশ্চেন আছে সব আমি সলভ করে দিব। তাহলে আমি প্রথমে আসি, এই জিনিসটাও আগে ব্যাখ্যা করে আসি। গ, এইখানে আসি। কোনো কিছু না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা। তাহলে আমি গ কি বললাম, গ এর সলভে কি আসবে, গ এর উত্তরে কি হবে, অ্যালকিন থেকে আমাকে তৈরি করতে হবে, বা এরকম বিক্রিয়াটা কেমন ছিল, আমি আগে বিক্রিয়াটা লিখবো। আগে তো আমাকে বিক্রিয়া লিখতে হবে বিক্রিয়ার কৌশলে। CH2 ডাবল বন্ড CH2 প্লাস দেওয়া ছিল হচ্ছে HBr, তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্টটা ছিল CH3 CH2 Br ছিল। তার মানে এখানে হবে হচ্ছে অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম। এটা অ্যালকিন টপিকে পড়ানো হবে না, বা নাই বইয়ে ওইভাবে, সেজন্য ওইখানে হয়তো পড়াবো না, এইখানে আমি পড়াই দিচ্ছি। আর মেকানিজম সব সেম, অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এটাই একটুখানি আলাদা। আগেরগুলো সব পড়ছিলাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজম, এবং হলো সংযোজন বিক্রিয়া। ওখানে ছিল বেনজিন, এখানে আছে হচ্ছে তোমার অ্যালকিন। সব মেকানিজম হচ্ছে 3 স্টেপসে হবে, 3 ধাপে হবে। প্রথম স্টেপসে আসো, প্রথম স্টেপসে যেটা তোমার হাইড্রোজেন ব্রোমাইড আছে, বা যে প্রভাবকটা আছে, বা যে বিক্রিয়কটা আছে, যেটাই বলো, ওইটা প্রথমে তোমার পজিটিভ এবং নেগেটিভ আয়নে ভাগ হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আয়ন এবং বোরোমিন আয়ন হবে, ব্রোমাইড আয়ন হবে। এই যে হাইড্রোজেন আয়ন যেটা H প্লাস, এইটাই হচ্ছে তোমার ইলেকট্রোফাইল পজিটিভ যেগুলা, প্রথম স্টেপ। আমরা যখন প্রতিস্থাপন করেছিলাম তখন প্রভাবকের সাথে বিক্রিয়কটা বিয়োগ করছিল, আর এখানে শুধু বিক্রিয়কটাই থাকবে, শুধু বিক্রিয়কটা থাকবে। এরপরে সেকেন্ড স্টেপসে কি হবে, ওই যে ইলেকট্রোফাইল, ওই ইলেকট্রোফাইল এই অ্যালকিনকে আক্রমণ করবে। এই যে CH2 ডাবল বন্ড CH2 ছিল, এই অ্যালকিনকে এটা আক্রমণ করবে। যখনই আক্রমণ করবে সেখান থেকে তোমার কি তৈরি হবে, তাহলে যে কোনো একটা বন্ধন ভাঙবে। এই বন্ধনটা ভাঙলো, ভাঙলে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন তৈরি হবে, এই CH3 যে কোনো একটা প্রান্তে যুক্ত হবে। তাহলে এরকম থাকে CH2 প্লাস বন্ড CH2H, বুঝছো? মানে এখান থেকে তুমি যদি ভাঙো, তাহলে কি হবে, একটা বন্ধন ভাঙলে এখানে একটা ইলেকট্রন তৈরি হয়, আর এইখানে এই যে হাইড্রোজেন আয়নটা সেখানে সরাসরি যুক্ত হয়ে যায়, এইটা। তাহলে এটা তৈরি হবে। তারপরে আসবে তোমার স্টেপ 3। স্টেপ 3 তে কি হবে, এই যেটা আছে এটার সাথে ওই যে নেগেটিভ আয়ন যেটা আসছিল, এটা দিয়ে দিবা, CH2 প্লাস বন্ড CH2 বন্ড H, CH2 না দিয়ে একবারে CH3 দিলেও তো কোনো সমস্যা আমার নাই, প্লাস Br নেগেটিভ, এখান থেকে তুমি পাবা CH2Br আর CH3। দেখো, এই যেটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এটা ছিল গয়ের উত্তর। এরপরে তোমার ঘয়ে থাকতে পারে, বা আরেকটা কোশ্চেন তোমার থাকতে পারে, এখানে বলতে পারে এ অ্যান্ড ভি, এটা ছিল বেনজিন, এটা ছিল টোলোইন। এই কোশ্চেনটা প্রায় দেখবা বেনজিন ও টোলোইনের মধ্যে। এ ও বি এর মধ্য, এ ও বি এর মধ্য কোনটি ইলেকট্রোফিলিক
কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয়। এই টাইপের কোশ্চেন থাকে। এখন এর এর ব্যাখ্যা কিন্তু অলরেডি পড়াই ফেলছি। এ কি? এ হচ্ছে তোমার বেনজিন, বললাম না? এ হচ্ছে বেনজিন। বি কি? বি হচ্ছে তোমার টলুইন। তা কে সক্রিয় হবে? অবশ্য টলুইন সক্রিয় হবে। কিভাবে ব্যাখ্যা করবা? এই রেজোন্যান্স কাঠামো দিয়ে ব্যাখ্যা করবা। কারণ এইখানে দেখো টলুইনটা কি? টলুইনটা হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয় করতেছে, বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন দিচ্ছে, অনুরণনটা সম্ভব হচ্ছে, রেজোন্যান্স সম্ভব হচ্ছে। কিন্তু বেনজিনে তো রেজোন্যান্স হচ্ছে না, কারণ তাকে সক্রিয় করার বা নিষ্ক্রিয় করার মতো কেউ তো নাই। কিন্তু টলুইনে আছে, তাই রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা দিবা। রেজোন্যান্সের ওই চিত্রটা দিবা, দিয়ে বলবা এই টলুইনটা বেশি সক্রিয়। সেম ভাবে এখানে এ ও বি এর পরিবর্তে তোমাকে বলতে পারে এ ও ডি এর মধ্যে কোনটা সক্রিয়। এ ও ডি এর মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি সক্রিয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি সক্রিয়? এ তো সেই বেনজিন, এ হচ্ছে তোমার বেনজিন, অ্যান্ড বি হচ্ছে তোমার নাইট্রোবেনজিন। বি না, ডি। এটা ছিল তোমার নাইট্রোবেনজিন। দেখো এখানে কি, এটা নাইট্রোবেনজিন বের করছিলাম না? তাহলে এই দুইটার মধ্যে কে নিষ্ক্রিয়? নাইট্রোবেনজিন নিষ্ক্রিয় না? নাইট্রোবেনজিন হচ্ছে নিষ্ক্রিয়। এটা হচ্ছে মেটা নির্দেশক ছিল। তাহলে এটাও তুমি রেজোন্যান্স কাঠামো দিয়ে ব্যাখ্যা করবা, কে সক্রিয় বেশি। রেজোন্যান্স কাঠামো দিয়ে এটা থাকতে পারে তোমার। তাহলে এখানে আমরা টোটাল 5টা কোশ্চেন কিন্তু দেখে ফেলেছি। এরপর আবারও তোমার থাকবে বি আর ডি এর মধ্যে কোনটা, এই যে বি ছিল আর ডি ছিল, এই দুইটার মধ্যে আবার কে বেশি ইপিতে সক্রিয়। বি ও ডি এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয়। এই কোশ্চেনটা থাকবেই, অথবা এই বিক্রিয়ার কৌশল যে কোনো একটা। তাহলে কোনটা বেশি সক্রিয় এই টাইপের কোশ্চেন আসলে তুমি রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করবা। তাহলে টলুইন আর নাইট্রোবেনজিন এর মধ্যে কে সক্রিয়? নাইট্রোবেনজিন। এটা তো নিষ্ক্রিয়, মানে কম সক্রিয়। এটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এখন এই এই যে বি এন্ড ডি, এইটা আবার অন্যভাবে থাকতে পারে, মানে কোশ্চেনের ভাষাটা উল্টো করে দিতে পারে। বি ও ডি এর মধ্যে কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি সক্রিয় বললাম না? আর তোমার বলতে পারে যে ইপি প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও, এরকমও বলতে পারে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও, একই উত্তর। সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও, এটাও তুমি রেজোন্যান্স কাঠামো দিয়ে ব্যাখ্যা করবা। তারপরে কি বলতে পারে তোমার? আচ্ছা না, এখানে আরেকটা এক করে দিই, এখানে ওইটা আলাদা থাক। যেহেতু এখানে এইটাই বলে দিই। তোমার বলতে পারে এ বি ও ডি এর মধ্যে ইপি প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও, এটা বলতে পারে। তারপরে তোমার বলতে পারে
আর কি বলতে পারে এখানে, এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে। ই যৌগের নাইট্রেশনে, ইটা কি ছিল, অ্যানিলিন ছিল না, তাহলে ই যৌগ বা অ্যানিলিনের, ই যৌগের নাইট্রেশনে, ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক কেন মেটা অবস্থানে যুক্ত হয়, এটা ব্যাখ্যা কিন্তু বলে দিয়েছিলাম, লিখেও দিয়েছিলাম, ওইটা বলবা। কারণ এখানে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, এই জন্য এটা এক্সেপশনাল ছিল, ওই চিত্র দিয়ে ওই ব্যাখ্যাটা দিবা। তাহলে এইটা থাকতে পারে এখানে। তারপরে তোমার বলতে পারে বি, মানে টোলুইন আর এই যে অ্যানিলিন, এদের নাইট্রেশনে যে নাইট্রোমূলক হবে সেই নাইট্রোমূলক কি একই জায়গায় যুক্ত হবে, এই কোশ্চেন দিতে পারে। বি ও ই এর নাইট্রেশনে নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে কি, একই অবস্থানে তো যুক্ত হবে না, উপরেরটা কি অর্থপেরা অবস্থানে যুক্ত হবে, কারণ টলুইনের নাইট্রেশনে কি হয়, টলুইন তো অর্থপেরা নির্দেশক, ও অর্থপেরা অবস্থানে যুক্ত করবে। আর ই তো ছিল অ্যানিলিন, অ্যানিলিন তো তোমার মেটা অবস্থানে যুক্ত করবে, কারণ এটা হলো এক্সেপশনাল। তুমি আগে এই বর্গের দাগে এখানে তুমি অ্যান্সার করছো, এগুলো কিন্তু সব ঘয়ের কোশ্চেন। আর প্রত্যেকটা কোশ্চেন তুমি টেস্ট পেপার খুলে দেখবা সব আছে, আমি একটার মধ্যে সবকিছু তৈরি করে দিচ্ছি। তারপরে তোমার কোশ্চেনে থাকতে পারে এখানে এ থেকে সি তৈরির বিক্রিয়ার ধাপগুলো দেখাও, এরকম থাকতে পারে। মানে বেনজিন থেকে টিএনটি টলুইন তৈরির ধাপগুলো দেখাতে বলতে পারে, তখন কিন্তু শর্টে করলে হবে না, ওই পুরোটাই করতে হবে। মানে প্রথমে তুমি টলুইন তৈরি করবা, টলুইন থেকে অর্থ টলুইন করবা, তারপরে তাই লাস্টের স্টেপসটা করবা। তাহলে এ থেকে সি তৈরির বিক্রিয়াগুলো লিখো। এরপরে তোমার থাকতে পারে এস যৌগ, এসটা কি ছিল, এসটা ছিল ফেনল, ফেনলের নাইট্রেশনে কি হয় এটাও থাকতে পারে, এস যৌগের নাইট্রেশনে কি তৈরি হবে, এস যৌগের নাইট্রেশনে কি তৈরি হয়, কি তৈরি হয়, ট্রাইনাইট্রো ফেনল, টিএনপি। এস যৌগের নাইট্রেশনে আমরা টিএনপি তৈরি করছিলাম, মনে আছে সেটা। তাহলে এসটা হচ্ছে ফেনল। দেখছো যা যা পড়ছি সবই একটাই কোশ্চেনের মধ্যে এনে দিচ্ছে, কতটা কোশ্চেন যে এখনো হবে করা যাবে তার হিসেব নাই। এই একটা করলে অ্যারোমেটিক আর কিছুই পড়া লাগবে না। আচ্ছা আরেকটা কোশ্চেন এইখানেই অ্যাড করে দিই, এই যে ফেনল, ফেনল কেন অম্লধর্মী, এটাও আসতে পারে এখানে, এস কেন অম্লধর্মী, এটা কি ব্যাখ্যা দিবা, রেজোন্যান্স, এটা ব্যাখ্যা কি দিবা, রেজোন্যান্স কাঠামোর জন্য যেটা বলছিলাম সেটা। বেশি হয়ে যাচ্ছে। এইবার থাকতে পারে এই যে বি যৌগ মানে কি টলুইন, এই টলুইনের সাথে তোমার আর কি পড়াইছিলাম,
টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখাও। মানে বি এর সাথে ফুটন্ত ক্লোরিনের বিক্রিয়া দেখাও। এটাও কিন্তু আমরা করছিলাম, টলুইনের অ্যালকাইলেশন অ্যাসাইলেশন করছিলাম না সেখানে, ওইখানে দেখবে প্রথম বিক্রিয়াটা এটাই ছিল। তা বি এর সাথে ফুটন্ত ক্লোরিনের বিক্রিয়া দেখাও, এটা আসতে পারে। আর 5-6টা কোশ্চেন দেখি তৈরি করা যায় কিনা। ট ঠ কতটা আসতেছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবই পড়ে ফেলতে হচ্ছে, ব্যঞ্জন বর্ণগুলা। তারপরে ধরো এই পি মানে ইথাইন, তারপরে এইটা জি মানে হচ্ছে অ্যালকিন অ্যান্ড এ, এই তিনটার অসম্পৃক্ততা কি একই ধরনের কিনা, এটাও কোশ্চেনে টেস্ট পেপারে আছে, বোর্ডে আসছে। পি মানে হচ্ছে ইথাইন, জি মানে হচ্ছে অ্যালকিন, এ মানে হচ্ছে বেনজিন, এই তিনটা যৌগের অসম্পৃক্ততা কি একই ধরনের? একই ধরনের তো না, কারণ অ্যালকিন অ্যালকাইন যখন পড়াবো তখন দেখবা ওরা হচ্ছে বোরোমিন এবং বেয়ার পরীক্ষা দিবে, কিন্তু বেনজিন বেয়ার পরীক্ষা দেয় না, এই পার্থক্য। এবার তুমি কি করবে, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ওই বেয়ার পরীক্ষা বোরোমিন পানি পরীক্ষাটা দেখাবা, আর এই বেনজিনের সাথে ওইটা দিয়ে দিবা, ক্রস বিক্রিয়া হয় না। কি একই ধরনের? অসম্পৃক্ত কি একই ধরনের ব্যাখ্যা করো, এটা কোশ্চেন থাকে, এটা থাকতে পারে। তারপরে এই যে এ মানে বেনজিন, বলতে পারে এ এ যৌগের বিশেষ ধরনের অসম্পৃক্ততা ব্যাখ্যা করো। এ যৌগের মানে বেনজিন এর বিশেষ ধরনের অসম্পৃক্ততা ব্যাখ্যা করো। এই যে রেজোন্যান্স কাঠামো, এটা থাকতে পারে। তারপরে থাকতে পারে এই যে পি অ্যালকাইন, অ্যালকাইন কেন অম্লধর্মী, অ্যালকাইন ওয়ান কেন অম্লধর্মী। এখানে এই কোশ্চেনটা তো আমরা অ্যালকাইন টপিকে পড়বো, কিন্তু এখানে ইনক্লুড করে দিই যেহেতু উদ্দীপক রাখছি, তাই পি যৌগটি কেন অম্লধর্মী, এটা অনুধাবনেও আসে, পি যৌগটা কেন অম্লধর্মী। তারপরে তোমার থাকবে এই যে অ্যালকিন এবং অ্যালকাইন, এই দুইটাকে তুমি কিভাবে আলাদা করবা, পি ও জি কে কিভাবে আলাদা করবা, মানে অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য করবা কিভাবে। লাস্ট আরেকটা কোশ্চেন দিয়ে দিই, এটাই এর বাইরে তেমন থাকে না। তার মানে এখানে কি, এখানে তুমি কিন্তু অ্যালকিনকে আলাদা করে করতে পারবা না শনাক্ত, কিন্তু তুমি অ্যালকাইনকে করতে পারবা। কারণ কারণ দেখবা অ্যালকাইন অন হচ্ছে অম্লধর্মী, এইটা মানে সহজ কথা, অ্যালকাইন ওয়ানটাকে তোমাকে শনাক্ত করতে হবে, অ্যালকাইন ওয়ানটাকে শনাক্ত করতে হবে। এরপরে এই তোমাকে বলবে আরেকটা কোশ্চেন এখান থেকে লাস্ট, আমি একটু সমানতা থেকে অ্যাড করে দিই। এই যে এল যেটা ছিল কি ছিল আমার, এখান থেকে আমরা এটা কি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন পেয়েছিলাম, অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড পেয়েছিলাম, আর এলটা ছিল আমার অ্যালকিন, এল ছিল হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিনের সাথে সমানতার কোশ্চেন যদি আমি দিই, এল যৌগটিকে প্রয়োজনীয়, এল যৌগটিকে প্রয়োজনীয় বিক্রিয়া সহ চিহ্নিত করো, প্রয়োজনীয় বিক্রিয়া সহ চিহ্নিত করো, এইটা। অথবা এখানে তোমার বলতে পারে যে এই এল যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কিনা, যেহেতু সেটা অ্যালকিন, এল যৌগটি
গাণিতিক সমানতা প্রদর্শন করে কিনা।